নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি নতুন আপডেট দিতে চলেছি। তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 3929 মামলার কিন্তু লেটেস্ট আপডেট পাওয়া গিয়েছে। মামলাটি কবে উঠতে চলেছে এবং এছাড়াও আমার অনেক দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে 3929 মামলায় এখনও পর্যন্ত কতজন রয়েছে, যে 3929 মামলার অধিকারী বা এই সিটে চাকরি পাওয়ার জন্য কতজন এলিজেবল। তো এই বিষয়েও বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আরও এর সাথে বলি, আপনাদের যার যা জিজ্ঞাসা আছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলের কমেন্ট রিপ্লাই করার সুযোগ বা সম্ভব নয়, তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখুন। তো চলুন তাহলে 3929 সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 18/4/2024 তারিখে অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সিএল নাম্বার 102-এই কিন্তু মামলাটি রয়েছে। এই মামলা কিন্তু 18 তারিখে উঠতে চলেছে। তো আগামী 18 তারিখ দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই দিনও তবে ফাইনাল জাজমেন্ট হবে কিনা বলা মুশকিল, বা মামলাটি আদৌ উঠবে কিনা সেই দিনে, এটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। যদিও প্রতিদিনই আমরা কিন্তু দেখছি যে কনস্টিটিউশনাল বেঞ্চ চলছে সুপ্রিম কোর্টের গতি প্রকৃতি বোঝা খুব মুশকিল। তাই 18 তারিখেই যে মামলার ফাইনাল হিয়ারিং হবে এরকম বলাটা মুশকিল। 18 তারিখ কিন্তু মামলাটি লিস্টেড হয়েছে। আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি। আপনাদেরকে অনেকেই কমেন্ট জানতে চাইছেন, আমি কিন্তু সকালে আপনাদেরকে এই বিষয়ে আপডেট দিতে পারিনি। তো যাই হোক, 18 তারিখ মামলাটি রয়েছে। তো মামলাটি কিন্তু ঋষিকেশ রায় এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চেই রয়েছে, 102 নম্বর সিএলে রয়েছে। অর্থাৎ নেক্সট কিন্তু সতীশচন্দ্র শর্মা এবং ঋষিকেশ রায়ের বেঞ্চে যে মামলা শুনানি হতে চলেছে সেটি হচ্ছে 102 নম্বরের এই 3929 মামলাটি, যে মামলায় কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে খুব শীঘ্রই। তো আরেকটা বিষয় বলে রাখি, অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে উনি যে মামলা ধরছেন সেটিরই কিন্তু ফাইনাল জাজমেন্ট করেই ছাড়ছেন। তো 101 নম্বরে যে মামলাটি ছিল সেটির বেশ কিছুদিন আগে কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে গেছে, এবং 102-এও যে মামলাটি ছিল সেটিরও কিন্তু জাজমেন্ট হয়ে গেছে। তো এই মামলাটি গত সপ্তাহে ওঠার কথা ছিল এবং উঠলে মামলাটি কিন্তু হয়তো একটা জাজমেন্ট হয়ে যেত, কিন্তু যেহেতু গত সপ্তাহে পুরোটাই কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ চলছিল সুপ্রিম কোর্টে, সেই জন্য মামলাটি লিস্টেড থাকলেও কিন্তু মামলার হিয়ারিং হয়নি। তো আগামী 18 তারিখে দেখা যাক কী হয়। তো এবারে চলে আসছি আমার দর্শক বন্ধুদের যে বিভিন্ন প্রশ্নগুলো ছিল, যে 3929 মামলায় এখনও পর্যন্ত কতজন নট ইনক্লুডেড ক্যান্ডিডেট আছে যারা 3929 মামলার অধিকারী। তো দেখুন, টোটাল নট ইনক্লুডেড ক্যান্ডিডেট যা ছিল 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছে, 12,000কে নিয়োগ করার পরে যতজন নট ইনক্লুডেড ক্যান্ডিডেট পড়েছিল সেখানে কিন্তু সংখ্যাটা ছিল প্রায় 7,500 থেকে 8,000 মতো ক্যান্ডিডেট ছিল। তো আপনারা দেখেছেন যে 9,533 প্যানেলে অনেক নট ইনক্লুডেড ক্যান্ডিডেট যারা ডিএলএড ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু এখানে চাকরি পেয়ে গিয়েছে। সেখানে কিন্তু সংখ্যাটা প্রায় 2,500 মতো ক্যান্ডিডেট যারা নট ইনক্লুডদের মধ্যে থেকে কিন্তু অলরেডি চাকরি পেয়ে গিয়েছে। তো সংখ্যাটা খুব স্বাভাবিকভাবেই 5,000 বা 5,500 এরকমই অ্যাপ্রক্স দাঁড়াবে। এগুলো যেহেতু পর্ষদের তরফ থেকে কোনো অফিসিয়াল কোনো কিছু প্রকাশ করা হয় না, তাই এটা কিন্তু একটা আনঅফিসিয়ালি খবর বলা যায়, কিন্তু এটা পর্ষদ সূত্রেই জানা খবর। বিভিন্ন সূত্র মারফত যে সমস্ত খবরগুলো পাওয়া যায় তার মধ্যেই কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে যে এখনও পর্যন্ত 5 থেকে 5,500 মতো ক্যান্ডিডেট যারা কিন্তু নট ইনক্লুডেড ক্যান্ডিডেট হয়ে বর্তমানে অবস্থান করছেন 9,533 প্যানেল পাবলিশডের পরে। তো সেই ক্ষেত্রে আরও একটি বিষয় বলে রাখি, যদি আনঅ্যাবজর্ব যে 2,108 জন ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যেও কিন্তু বেশ কিছু নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছে। যদি আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটরাও চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু নট ইনক্লুডদের সংখ্যা প্রায় আরও কিন্তু 500 জন মতো হয়তো কমে যাবে। সেক্ষেত্রে 3929-এ কম্পিটিশানটা আরও কম হবে। তো অ্যাপ্রক্স আপনারা কিন্তু 5 থেকে 5,500 মতো নট ইনক্লুড ক্যান্ডিডেটদের সংখ্যা ধরে রাখতে পারেন। এটা গেল একটা প্রথম প্রশ্নের উত্তর। এবারে আসি যে পিটিশনার কত,
দেখুন, সিঙ্গেল বেঞ্চে যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যতজন সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করেছিলেন, যতজন পিটিশনার ছিলেন, সেখানে সবগুলি প্রায় 36টা কিন্তু ফাইল হয়েছিল। সবগুলি ফাইল মিলে পিটিশনারের সংখ্যা ছিল 5250 জন। 5250 জন পিটিশন করেছিলেন। তাই কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিলেন এরকম যে এই সমস্ত পিটিশনারদের মধ্যে যারা পর্ষদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে বা যারা এলিজিবল হবে তাদেরকে যেন নিয়োগটা দেওয়া হয়, এরকম কিন্তু রায়টা হয়েছিল। তো যদিও পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল। তো এই গেল আরেকটা বিষয়। আর আরেকটা বিষয়, অনেকে কিন্তু প্রশ্ন করছেন, এই 3929 মামলায় এখনও পর্যন্ত কতজন সুপ্রিম কোর্টে কিন্তু পিটিশনার আছেন যাদের আইএ ফাইলগুলো অ্যাকসেপ্ট হয়েছে। তো এই প্রসঙ্গে আপনাদের বলি, সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত কিন্তু প্রায় 3000 মতো পিটিশনার রয়েছেন যাদের কিন্তু আইএ ফাইলগুলো অ্যাকসেপ্ট হয়েছে। তো সেক্ষেত্রে রায় পিটিশনার ভিত্তিক হবে না জেনারেল রায় হবে সেটা বলা মুশকিল, কিন্তু আমার যেটা বেসিক্যালি মনে হয় যে ক্ষেত্রে যে কোনো একটাই হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে হয়তো ডিভিশন বেঞ্চ যেমন রায় দিয়েছিল যে ইন জেনারেল রায়টাই হওয়ার চান্স কিন্তু বেশি। তো এখন কী হবে সেটা দেখা যাবে, সময় সাপেক্ষ। আগামীতে বিচারপতিদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা দেখবেন। যেহেতু এটা পুরো প্যানেলের মামলা, যেহেতু 3929 একটা বড় অংশ এখানে কিন্তু প্রাইমারি বোর্ড যারা কিন্তু নিয়োগই দেয়নি, এখানকার একটা কিন্তু বড় অংশে নিয়োগ তারা পেতে পারে। তো সেই ক্ষেত্রে পিটিশনার হবে না কি জেনারেল হবে সেটা বলা মুশকিল, কিন্তু দেখা যাক কি হয়। তবে পিটিশনার হলেও যে সেটা সুপ্রিম কোর্টের পিটিশনারের মধ্যেই হবে নাকি সিঙ্গেল বেঞ্চের পিটিশনারের মধ্যেই হবে নাকি ডিভিশন বেঞ্চের পিটিশনারের মধ্যেই হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো খুব স্বাভাবিকভাবেই কিছুদিন আগে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস একটা ডেটা চেয়েছিলেন যে সিঙ্গেল বেঞ্চে কারা পিটিশনার ছিল, যেহেতু পর্ষদের তরফ থেকে বলা হচ্ছিল যে সিঙ্গেল বেঞ্চে অনেকেই পিটিশনার ছিল না, অথচ সুপ্রিম কোর্টে আইএ ফাইল করেছে। তো এই জায়গাটা কিন্তু দেখতে চাইছিলেন বিচারপতি অনিরুদ্ধ বোস। তো সেক্ষেত্রে কিন্তু পিটিশনারদের তরফ থেকে একটি পিডিএফ জমা করা হয়েছিল, যেখানে সিঙ্গেল বেঞ্চের পিটিশনার এবং সুপ্রিম কোর্টের পিটিশনার যে একই রয়েছে, অনেকেই যারা পিটিশন করেছে তাদের কিন্তু একটা লিস্ট জমা করা আছে অলরেডি সুপ্রিম কোর্টে। তো এখন সেই ভিত্তিতে হবে নাকি এটা বলা মুশকিল, সেটা জাজমেন্টের বিষয়। তো যাই হোক, তো যে প্রশ্নগুলি আপনারা করছিলেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর হ্যাঁ, আরও একটা বিষয়, অনেকেই প্রশ্ন করেছেন যে 738-এ যারা ইন্টারভিউ দিয়েছিলেন, যারা চাকরি পাননি, তারাও এখানে এলিজিবল কিনা। তো হ্যাঁ, তারাও কিন্তু এখানে এলিজিবল, কারণ কেননা একই নোটিফিকেশানে তারাও কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন, তাই তারাও কিন্তু এখানে সমমর্যাদায় এলিজিবল। তো এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সকলকে।